পাহারা দিত একটা অনেক বড় বিষাক্ত। তোমাকে নিয়ে আমি আর পারবো না, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। সে তো এদিকে ওদিকে লাফালাফি করছে, ছটফট কাটাতেই হবে। সে কি ওইখানে হাড়ির উপরে উঠে বসলো। তখন শফিক সাহেব মনে গুপ্তধনের কথা আপনারা বোধহয় সবাই শুনেছেন। ঠিক তেমনি একটা পুরাতন গুহায় দুইটা স্বর্ণের হাড়ি পাহারা দিত একটা অনেক বড় বিষাক্ত সাপ। সেই গুপ্তধনের হাড়ি সবাই আনতে গেলেও কিন্তু কেউ ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। সেই বিষাক্ত সাপের কবল থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি, ওইখানেই মরে কঙ্কাল হয়ে পড়ে আছে। আবার এদিকে শফিক সাহেবের একটা দোকান ছিল। 1 বছর হয়েছে তার দোকানটা আগুনে পুড়ে গেছে। দোকান দেওয়ার মতো তার কোনো সামর্থ্য ছিল না, কিন্তু সেই লোকটা খুব ভালো ছিল। এদিকে শফিক সাহেব সবসময় অন্যের উপকার করতেন, তার দ্বারাই কেউ কোনো ক্ষতি পায়নি। হয়তো সে এই কপাল গুনে একটা বউ পেয়েছিল। কি গো, তুমি এখানে এই বাহিরে বসে আছো? ঘরের ভিতরে বসে থাকলেও তো পারতে, হঠাৎ বাহিরে বসে আছো। তোমার মন মেজাজ দেখেও তো তেমন ভালো মনে হচ্ছে না। কি এমন হলো আজকে? কি হয়েছে আমাকে খুলে বলো, না বললে আমি কিভাবেই বুঝবো? তোমাকে নিয়ে আমি আর পারবো না, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। এই 1 বছর যাবত তোমার দোকানটা পুড়ে গেছে, তুমি কি আর দিয়েছো কোনো দোকান? আমার শাড়ি লাগবে, গহনা লাগবে, এইগুলো আমার জরুরি, এইগুলো আমার লাগবেই। এই একই গয়না পরে আমাকে আর থাকতে মন চায় না। এই একই শাড়ি আমি আর পরতে পারবো না। যেখান থেকে পারো সেইখান থেকে তাড়াতাড়ি আমার শাড়ি গহনা নিয়ে আসো, নইলে আজকে তোমার খাওয়া হবে না। তুমি খুব ভালো করেই জানো 1 বছর আগে আমার দোকানটা পুড়ে গেছে। সেই দোকানে যত মালামাল, যত টাকা পয়সা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আর আমি এখনো তেমন টাকা গোছাতেই পারিনি। কোনো মতে যা কর্ম করি এই নিয়ে দুজনের সংসারটা তো চলছে। এখন আবার যদি তুমি এই আলগা গহনা শাড়ির বায়না ধরো, তাহলে আমি কিভাবে তোমাকে এগুলো এনে দেব? তুমি এই বায়না রেখো না। দেখি আল্লাহ তাআলা যদি চান খুব শীঘ্রই হয়তো আমাদের কপালটা ফিরবে, তখন না হয় তোমার শাড়ি আর গহনা এনে দেব। চলো তো দুজনে মিলে কিছু খাওয়া দাওয়া করে নেই, আর রাগ করে থেকো না। আগেই তোমাকে বিয়ে করতে চাইনি, আমার বাবা মা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমার বাবা মা যদি এখন বেঁচে থাকতো তাহলে তাদের ঘাড়ে উঠেই আমি বসে থাকতাম। আমি থাকবো না। না, তোমাকে নিয়ে আমি আর পারবো না। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল, আর তুমি আমার মধ্যে কি এমন খারাপ পেয়েছো? আমি তো কখনোই কারো ক্ষতি করি না, আমি তো কারো টাকা কখনোই মেরে খাই না। তাহলে আমার মতো স্বামী পেয়েও যদি তুমি এমন করো, কার সঙ্গে তুমি ভালোভাবে সংসার করবে আমাকে বলো তো? সৎগিরি আমার লাগবে না, আমার দরকার টাকা আর গয়না। যদি এনে দিতে পারো তাহলেই আমি থাকবো, তা নইলে আমি চললাম। ও, তোমার বুঝি আর আমার প্রয়োজন নেই? তাহলে কি আমি বাড়ি থেকে বের হয়ে যাব? তুমি থাকো তোমার বাড়িতে, আমি আমার মতো তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিয়ে আমার কি হবে, তুমি চলেই যাও, যেদিকে মন চাই সেদিকে চলে যাও। আমি না হয় একটু মন পরীক্ষার জন্য বললাম, আর এদিকে গিন্নি সত্যি সত্যি আমাকে চলে যেতেই বলল। আসলেও কি ও আমাকে কোনো ভালোই বাসে না? থাকবো না, দেখি আমাকে ছাড়া ওর কিভাবে চলে। এখানে আর থাকবোই না আমি। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি এই বাড়ি থেকে চলে গেলাম। দেখি তোমার আমাকে প্রয়োজন হয় কি না। তুমি একা একা কিভাবে এই বাড়িতে থাকো সেটাই আমি দেখব। বেচারি খরগোশ, কোন শিকারী যেন তাকে একটা গুলি মেরেছে। সে তো এদিকে ওদিকে লাফালাফি করছে, ছটফট করছে। যতই সময় যাচ্ছে ততই তার শরীরের শক্তি কমে যাচ্ছে। এদিকে শফিক সাহেব রাগ করে জঙ্গলের পথ দিয়ে হাঁটা ধরছে। না, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম,
আমি বরং একটু এই গাছের নিচে দম জিরিয়ে নেই। কি যে করি, বাড়িতে যাব নাকি আজ এই জঙ্গলটাতেই রাতটি কাটিয়ে দেব। একটি রাত যদি আমি জঙ্গলে কাটাই তাহলে হয়তো বউ তার নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু যদি আমি আজকেই বাড়িতে চলে যাই তাহলে হয়তো তার মনের রাগটা কমবে না। সে হয়তো ভাববে সেই জিতে গিয়েছে। না না, এটা করলে চলবেই না। আমাকে যত কষ্টই হোক এই জঙ্গলটাতে একটি রাত কাটাতেই হবে। সে কি, ওইখানে একটি রক্তাক্ত খরগোশ এসে পড়ল। যাই তো, ছুটে গিয়ে দেখি ওর কি হলো। শফিক খরগোশের কাছে গেল, গিয়ে দেখলো রক্তাক্ত অবস্থায় খরগোশটি পড়ে আছে। তার গায়ে লেগেছে এক গুলি। সে খরগোশটিকে ব্যান্ডেজ করে দিল এবং খরগোশটি একটু সুস্থ হয়ে গেল। অমনি খরগোশটি লাফিয়ে চলে যেতে লাগলো। কি ব্যাপার? আমার মনে হচ্ছে খরগোশটি আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। আবার খরগোশটি পিছনে তাকিয়ে দেখলো লোকটি ওইখানেই দাঁড়িয়ে আছে। খরগোশটি আবার লোকটির কাছে আসলো। আমার মনে হচ্ছে খরগোশটি আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। তা না হলে ও চলে গিয়ে আবারও কেন পিছন ফিরে আসলো? যাই দেখি ও আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। খরগোশটি দৌড়াতে দৌড়াতে একটি গুহার ভিতরে গিয়ে পৌঁছালো। শফিকও সেই গুহার ভিতরে গিয়ে পৌঁছালো। শফিক তো সামনে তাকাতেই অবাক। ওমা, এটা আমি কি দেখছি? এখানে দেখছি দুইটা হাড়ি ভর্তি স্বর্ণ। একটি সাপও এখানে পাহারা দিচ্ছে। খরগোশটি আমাকে এখানে কেন নিয়ে এলো আমি তো বুঝতে পারছি না। কি করব আমি? আমি কি সাপটিকে মেরে এই হাড়ি দুটো নিয়ে যাব? না না, এটা করা ঠিক হবে না। এই মাত্র আমি একটি প্রাণীর প্রাণ বাঁচালাম, আর আমি কিনা আর কিছু স্বর্ণর জন্য আর একটা প্রাণীর প্রাণ নিতে চাচ্ছি। এটা আমার করা ঠিক হবে না। আমি বরং এখান থেকে চলে যাই। শফিক সাহেব যেই চলে যাবে অমনি সে দেখতে পেল এবং সাপটির কানে কানে কি যেন একটা বলল। এতে সাপটি চলে গেল এখান থেকে। আর খরগোশটি গিয়ে ওই স্বর্ণের হাড়ির উপরে উঠে বসলো। তখন শফিক সাহেব মনে মনে ভাবলো, আমার মনে হচ্ছে এই খরগোশটি আমাকে এই হাড়িগুলো দিয়ে দিতে চাচ্ছে। তা না হলে কেনই বা আমাকে ওইখান থেকে এই গুহার ভিতরে আনবে। কিন্তু আমার কাছে যেহেতু সাপটি থাকলো না, আমার মনে হচ্ছে এটাই আমার কপালে আছে। আমি একটা কাজ করি, এখান থেকে একটি হাড়ি নিয়ে যাই। এই একটি হাড়ি স্বর্ণ বিক্রি করে একটা বড় সড়ো করে দোকান দেব। আর পরের উপকার করার ইচ্ছা তো মনের ভিতরে আরো ভালোভাবে গেঁথে বসলো। আজ এই উপকারের ফলই তো আমি পেলাম। যাই, দেরি না করে আমি একটা হাড়ি নিয়েই এখান থেকে চলে যাই। এরপর স্বর্ণের হাড়িটি নিয়ে শফিক তার বাড়িতে চলে গেল। তার বউ তো দেখে অনেক অবাক। তারপর সেই স্বর্ণ বিক্রি করে শফিক সাহেব একটা বড় দোকান দিল।